আমার হাজব্যান্ড বিডিআর দুর্ঘটনার সময় 24 রাইফেলস ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। এই ঘটনার ঠিক 1 মাস আগে উনি বদলি হয়ে পিলখানায় আসেন। তার আগে উনি বায়তুল ইজ্জতে RDCNS বিডিআরতে ট্রেনিং সেন্টার স্কুল, সেখানে অ্যাডভান্স উইংয়ের ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। আমি কিছু কথা এর আগের কিছু কথা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। এই ঘটনার সময় আমি 2008-এর শেষের দিকে আমি কনসিভ করি। তো আমার মেডিকেল কিছু জটিলতা ছিল, যার কারণে আমি বাসায় রেস্টে ছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু ওখানে ছিলেন, RDCNS-এ ওনার পোস্টিং ছিল, উনি বেশ চেষ্টা করেছিলেন যে যেহেতু আমার কিছু কমপ্লিকেন্সি ছিল, সো ও যাতে বদলি হয়ে একটা ট্রান্সফার নিয়ে এখানে আসতে পারে, কারণ RDCNS-এ তার অনেক দিন হয়ে গিয়েছিল, তার একটা ট্রান্সফার ডিউ ছিল। তো কোনোভাবেই তার ট্রান্সফারটা হচ্ছিল না, বারবার এটা ক্যান্সেল হচ্ছিল। পিলখানা থেকে হোক বা ক্যান্টনমেন্ট থেকে হোক তার বদলির অর্ডার যাচ্ছিল, কিন্তু সেটা বারবার ক্যান্সেল করা হচ্ছিল। ওখানকার সিও ভাই ক্যান্সেল করছিলেন যে অ্যাডভান্স উইংয়ে যদি এরকম মেজর মমিনের মতো একজন অফিসার না আসে, তাহলে আমি আমার অ্যাডভান্স উইং চালাতে পারবো না। তো এভাবে তার পোস্টিং অর্ডার প্রায় 4-5 বার ক্যান্সেল হয়। তো এটা নিয়ে আমি খুব আপসেট ছিলাম ওই সময়, কারণ আমি চাচ্ছিলাম যে আমার এই কমপ্লিকেন্সির সময় আমার হাজব্যান্ড আমার পাশে থাকুক। যাই হোক, ঠিক পিলখানা বিদ্রোহের ওই ঘটনার 25-26 ফেব্রুয়ারি, মানে ওই ঘটনার 1 মাস আগে হঠাৎ করে ও আমাকে একদিন ফোন করে বলে যে একটা গুড নিউজ আছে। তো আমি ওর গুড নিউজ বলতে সবসময় যেটা আসলে জেনে এসেছি, মানে দেখেছি, সেটা হচ্ছে ও মানে আদার্স যে 57 জন অফিসার শহীদ হয়েছেন, প্রত্যেকে এক একজনের সাথে ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন। আমার হাজব্যান্ডও এত ব্রিলিয়ান্ট ছিলেন যে ওর দেশের বাইরে বিভিন্ন জায়গায় খুব কোর্সে নাম আসতো এবং খুব কোর্স চলতো প্রায়। তো যখন আমাকে বলেছে গুড নিউজ আছে একটা, আমি ভেবেছি কোনো কোর্সে হয়তো বা তার নাম চলে আসছে আবার দেশের বাইরে বা অন্য দেশে কোথাও। তা আমি ওকে এটা বলার পর বললো যে না গার্ল, এর থেকে আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমি অ্যাট লাস্ট ঢাকায় বদলি হয়ে আসছি। তো ওটা আসলে আমার এক খুশিটা কি পরিমাণ ছিল যে আমি মানে আপনাদেরকে হয়তো এখন বোঝাতে পারছি না। তো আসার পর থেকেই এই বিডিআর সপ্তাহ নিয়ে সে ট্রেনিং একদিনও আমাকে বাসায় এসে, আমি শ্যামলী আদাবর আমার মায়ের বাসায় ছিলাম, আমাকে সময় দিতে পারিনি একদিনও না। তো বদলি হয়ে আসাতে অ্যাকচুয়ালি আমার আর কোনো লাভ হয়নি। তো ও যেটা করেছে, একদিন 24 তারিখ আমার মনে আছে, ফোনে কথা হতো আমাদের, কিন্তু আসতে পারতো না। 24 তারিখ রাতে আগের দিন আমার বাসায় আসে হঠাৎ করে, এসে আমাকে বলে, না আমাকে 24 তারিখ সকালে একবার বলেছে যে তুমি ব্যাগ সব গুছিয়ে রাখবে, তুমি আমার সাথে পিলখানায় চলে আসবা, এসে মেসে আমার সাথে 5-6 দিন থেকে থাকবা, কারণ আমি তো তোমাকে সময় দিতে পারছি না, সো তুমি আমার এখানে থাকবা। তো আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছি যে যাবো ওর কাছে। তো বিকালে ও যখন আসে আমার এখানে, বিকালে এসে আমাকে পরে বললো যে গার্ল, আমার রুমে একজন সিনিয়র অফিসার চলে আসছেন অ্যাটাচমেন্টে বিডিআর সপ্তাহের জন্য, তো তোমার আর যাওয়া হচ্ছে না, আমি 25 তারিখ বিকালে তোমার জন্য গাড়ি পাঠিয়ে দেবো, তুমি চলে যাও। কারণ 25 তারিখে বিকালবেলা একটা কালচারাল নাইট ছিল, বিকাল থেকে শুরু হবে। সেই কালচারাল নাইটটা যাতে আমি দেখতে পারি, যেহেতু আমার এই 9 মাসের প্রেগনেন্সিতে আমার কোথাও তেমন যাওয়া আসা হয়নি। তো ও আমার সাথে আমাকে সময় দিল এবং ওই কালচারাল নাইটের প্রোগ্রামের পুরো দায়িত্বটা ওর উপরে ছিল। আমাকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গা থেকে বিডিআর সৈনিক ভাইদের জন্য, যে আর্টিস্টরা আসবেন সবার জন্য আমরা দুজন মিলে গিফট কিনলাম, সবার জন্য গিফট কিনলাম। কেনার পর আমাকে বাসায় নামিয়ে দিয়েও চলে যাওয়ার সময় ওর সাথে আমার লাস্ট কথা হয়েছিল। আমি তাকে বলেছিলাম যে ও আসলে ফিজিক্যালি খুব ফিট ছিল, এতই বেশি ফিট ছিল যে ও যখন চেঞ্জ করে যাচ্ছিল আমি তাকে বলছিলাম যে তুমি তোমার এই, মানে এত স্লিম অফিসার ছিল সে, তা আমি বললাম যে তুমি এরকম ছেলেদের বডিতে একটু মাসেল থাকে, একটু স্বাস্থ্য থাকে, তা আমি বলছিলাম যে তুমি এই কার্টুন মার্কা ফিগার নিয়ে আমার সামনে দাঁড়াবা না আর কখনো। তো আমার দিকে তাকে একটু হেসে বললো যে ঠিক আছে, কালকে থেকে তোমার সামনে আমি আর এইভাবে দাঁড়াবো না।
তো জাস্ট আমার পাশে বসলো, আমাকে একটু জাস্ট আমার পেটে হাত দিয়ে একটু আদর করে বলে গেল যে কালকের প্রোগ্রামটা শেষ হলো, আমি 2 মাসের জন্য ছুটি নিচ্ছি, তোমাকে তো 9 মাসে আমি কোনো টাইম দিতে পারিনি, 2 মাসের ছুটি নিচ্ছি, তোমাকে আর বাবুটাকে আমি অনেক সময় দেব। এই চলে গেল বিদায় নিয়ে, এবং পরের দিন থেকে সত্যি সত্যি এই মানুষটা আর আমার সামনে ছিলেন না। এবং 2 মাসের যে ছুটি আমি আসলে 2 দিনের জন্য তো তাকে পাইনি। এখন সরি, আমি আসলে কোনো জায়গায় কোনো প্রেস কনফারেন্স বা এই রিলেটেড কোনো জায়গায় আমি আসলে কিছু বলতে চাই না, কারণ আমি আসলে আমার ইমোশনটাকে ধরে রাখতে পারি না। জীবনে চলার জন্য, স্বাভাবিক থাকার জন্য পরবর্তীতে আমার 2013 সালে আমার বিয়ে হয়েছে, আবার পরিবার থেকেই স্বাভাবিক থাকার চেষ্টা করছি, কিন্তু সম্ভব হয় না, এটা কোনোভাবেই সম্ভব হয় না, মেনে নেওয়াটা খুবই কষ্টকর।